নমস্কার, 5টার 5 মিনিট নিয়ে আমি অতনু রয়েছি আপনার সঙ্গে। ইডির ক্লাস হচ্ছে আজ। ইডি আধিকারিকরা যেসব তদন্ত করছেন সেই সব তদন্তের অগ্রগতি কোথায়, কতটা এগিয়েছে, কোন জায়গায় রয়েছে সেসব জানার জন্য ক্লাসকে নিচ্ছেন ইডি আধিকারিক। ইডি আধিকারিক গতকালই তিনি এসেছেন কলকাতায়। সেই ইডি আধিকারিক ক্লাস নিচ্ছেন আজ। রাহুল নবীন ইডি চিফ গতকাল রাতেই কলকাতায় এসেছেন, আর আজ ইডি দপ্তরে হাই ভোল্টেজ মিটিং। আমার সঙ্গে অনুপ রয়েছে, সরাসরি একবার অনুপের সঙ্গে কথা বলবো। অনুপ, একটা প্রশ্ন বারবার ওঠে যে অনন্তকাল ধরে চলে তদন্ত এই রাজ্যের হাতে, এই রাজ্যের বেশ কিছু তদন্ত এখনো পর্যন্ত ইডির হাতে রয়েছে, ইডি তদন্ত করছে। তার মধ্যে সাম্প্রতিক সময়ে সবচেয়ে বেশি নাড়াচাড়া হয় বা সবচেয়ে বেশি কথা হয় যখন আইপ্যাকের অফিসে ইডি যায়। কোন কোন তদন্ত ইডির হাতে রয়েছে এবং কোন কোন তদন্তে গতি আনার কথা বলছেন রাহুল নবীন? তো গতকাল ইডি ডিরেক্টর রাহুল নবীন তিনি কিন্তু কলকাতায় আসেন। এর পরবর্তী ক্ষেত্রে দীর্ঘায়িত সময় ধরে কিন্তু বৈঠক করে, রুদ্ধশ্বাসে বৈঠক। সেই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হচ্ছে। একাধিক মামলা ইডির হাতে রয়েছে। গত বিধানসভা নির্বাচন 2021-এর আগে থেকে একাধিক মামলা রয়েছে, এখনও পর্যন্ত সেই মামলার নিষ্পত্তি হয়নি এবং বছরের পর বছর ঘুরে যাচ্ছে, সেই মামলা কিন্তু একইভাবে চলছে। এরকমও বেশ কিছু একেবারে এই মামলা একাধিক তথ্য উঠে এসেছিল এবং আজকে দেখা গেল যে ইডি ডিরেক্টর তিনি স্বয়ং কিন্তু এই বৈঠক করলেন, যে বৈঠকে সেই সমস্ত তদন্তভারে যে সমস্ত দায়িত্বে তদন্তকারী আধিকারিক তাদের কেসটি নিয়ে তলব করলেন। মূলত একটি গাইডলাইন তার প্রত্যেকের থেকে চাওয়া হয়েছিল, কাদের কাদের নামের তালিকা ইতিমধ্যে দেওয়া হলো। এখানে কিন্তু বেশ কিছু প্রভাবশালী ব্যক্তি যারা এই সমস্ত মামলায় যাদের নাম ইতিমধ্যেই রয়েছে এবং হাই প্রোফাইল ব্যক্তির নাম রয়েছে, এই সমস্ত বেশ কিছু দুটি লিস্ট ইডি ডিরেক্টরে তুলে দেওয়া হয়। এর কারণ দেখা গেল যে 10টির বেশি মামলা নিয়ে ইতিমধ্যেই আজকে আলোচনা হয়েছে। এই 10টি মামলার ক্ষেত্রে কিন্তু একদিকে জোন 1, অন্যদিকে ইডি জোন 2 তারাই দায়িত্বে রয়েছে। সেই সমস্ত তদন্তকারী আধিকারিক তাদেরকে কেসটি তলব করা হয়েছিল এবং তাদের থেকে জানতে চাওয়া হয়েছিল মূলত, এবং তাদের পক্ষ থেকে সেই লিস্ট তুলে দিল। একটি লিস্ট যেমন তুলে দেওয়া হয়েছে, একদিকে হাই প্রোফাইল ব্যক্তি এই মামলায় কাদের কাদের নাম কীভাবে উঠে এসছে, এই হাই প্রোফাইল ব্যক্তি কারা, অন্যদিকে রাজনৈতিক প্রভাবশালী কোনো ব্যক্তি তাদের একটি লিস্ট তুলে দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ অনুযায়ী এই মামলার কিন্তু বেশি মামলার নিষ্পত্তি ঘটাতে হবে এমন উল্লেখ করা হয়েছে। প্রশ্ন করতে ইচ্ছা করছে এখানে যে এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা যে তদন্ত করেন সেই তদন্তের কি গতি প্রকৃতি, কি আপডেট, তল্লাশি করতে গিয়ে কি পাওয়া গেল, কি পাওয়া গেল না, প্রতি মুহূর্তের সেই সব আপডেট তো তারা দিল্লিতে দেন। তারপরে নতুন করে আর কোন আপডেট থাকতে পারে যে আপডেট জানার জন্য রাহুল নবীন এখানে চলে এলেন এবং এখানে এসে বৈঠক করলেন? দেখো, যে কোনো মামলার ক্ষেত্রে যখনই তল্লাশি অভিযান শুরু হয় সেখান থেকে কী সুইচ করা হয়েছে সমস্ত রিপোর্ট কিন্তু দিল্লিতে পাঠানো হয়ে থাকে। কিন্তু এবারে দেখা গেল যে 10টির বেশি মামলা যেগুলো জোন 1 এবং জোন 2-র ক্ষেত্রে আছে, সেই মামলাগুলো নিষ্পত্তি ঘটাতে হবে এবং সেই সমস্ত মামলা করতে গিয়ে দেখা যাচ্ছে যে একাধিকবার কিন্তু ইডি বাধার সম্মুখীন হচ্ছে। যেমন চলতি বছরের জানুয়ারি মাসে 8 তারিখে আইপ্যাকের অফিসে তল্লাশি করতে গিয়ে যে বাধার সম্মুখীন তারা হয়েছিল, সেই কারণেই কিন্তু এবার থেকে দেখা গেল ইডির পক্ষ থেকে এই নিয়ম করা হলো। ইডি ডিরেক্টর দিল্লি থেকে আগেই বলা হয়েছিল হাই প্রোফাইল যারা ব্যক্তি যে সমস্ত মামলাতে নাম রয়েছে তাদের লিস্ট তালিকা তৈরি করতে, সেই অনুযায়ী লিস্ট তালিকা তৈরি করা হয়েছিল, প্রত্যেককে সেই তালিকা তুলে দিয়েছে। অন্যদিকে একাধিক রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি আলাদা লিস্ট করতে বলা হয়েছিল, সেই লিস্ট তালিকা করে তুলে দেওয়া হয়েছে। প্রয়োজনে বলা হয়েছে এই মামলাগুলোর সহজে নিষ্পত্তি ঘটাতে হবে, বছরের বছর মামলা ফেলে রাখা যাবে না। এবং এই যে গোটা ঘটনা, সেই ঘটনার কিন্তু কোন কোন তালিকা কিভাবে তৈরি করা হয়েছিল সেই লিস্ট আগেই জানানো হয়েছিল এবং সেই অনুসারেই আজকেই সেই লিস্ট তুলে দেওয়া হয়েছে। পরবর্তী পদক্ষেপ অনুযায়ী যখন তল্লাশি অভিযানে যাবে, প্রয়োজনে দিল্লি থেকে কিন্তু আরও অফিসার যদি নিয়োগ করতে হয় সেক্ষেত্রে তিনি ব্যবস্থা করবেন এবং এই মামলা ফেলে রাখা যাবে না, তিনি কিন্তু এমনটাই বলেছেন। সব মিলিয়ে 10টির বেশি মামলা রয়েছে জোন 1 এবং জোন 2, এই প্রত্যেকটি মামলা কিন্তু ফেলে না রেখে নিষ্পত্তি ঘটাতে হবে এবং হাই প্রোফাইল ব্যক্তি, অন্যদিকে প্রভাবশালী ব্যক্তি, এই দুটি লিস্ট চাওয়া হয়েছিল। সেই লিস্টকে তদন্তকারী পক্ষ থেকে ইডি ডিরেক্টর তার হাতে তুলে দেওয়া হয়েছে। বেশ, ধন্যবাদ। রাহুল নবীনের নজরে যেমন এ রাজ্যের ইডির হাতে থাকা যে তদন্তগুলো রয়েছে সেই তদন্তগুলোর লিস্ট, ঠিক সেরকম নীতিন নবীন বিজেপির নবনির্বাচিত বা নবমনোনীত সর্বভারতীয় সভাপতি, তার নজরেও পশ্চিমবঙ্গ, তার নজরেও বাংলা। আর সেই জন্যই তিনি দায়িত্ব পাওয়ার পর প্রথম যে রাজ্যে সফর করছেন সেই রাজ্য সফর হলো পশ্চিমবঙ্গ।
দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। বিজেপির নতুন সর্বভারতীয় সভাপতি দায়িত্ব নিয়েছেন মঙ্গলবার। এবার শুরু তাঁর রাজ্য সফর। নীতিন নবীনের প্রথম গন্তব্য পশ্চিমবঙ্গ। দুদিনের সফরে পশ্চিমবঙ্গে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন 27শে জানুয়ারি কলকাতায়। ওই দিন রাজ্য বিজেপির কোর কমিটির সঙ্গে বৈঠক। পরদিন বর্ধমানে জনসভা করতে পারেন। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। বিজেপির সর্বভারতীয় সভাপতির দায়িত্ব নেওয়ার পর বুধবার দিল্লির অফিসে বৈঠকে বসেন নীতিন নবীন। বৈঠকে ছিলেন বিভিন্ন রাজ্যের বিজেপি সভাপতি, ছিলেন শ্রমিক ভট্টাচার্য। সেই বৈঠকে ভোটমুখী রাজ্যগুলিতে ভোট কৌশল নিয়ে আলোচনা করেন নীতিন নবীন। বাড়তি গুরুত্ব দেন পশ্চিমবঙ্গে। পশ্চিমবঙ্গে জয়ের লক্ষ্যে গোটা দলকে একজোট হয়ে মাঠে নামার বার্তা দেন। দায়িত্ব নেওয়ার আগেও বৈঠক করেন নীতিন নবীন। গত মঙ্গলবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব নেন। সোমবার রাতে বৈঠক করেন বাংলার বিজেপি নেতাদের সঙ্গে। সেই বৈঠকে ছিলেন শ্রমিক ভট্টাচার্য, সুকান্ত মজুমদার, সুনীল বানসাল, লকেট চট্টোপাধ্যায়রা। বাংলায় সংগঠনের কি পরিস্থিতি সেটা খুঁটিয়ে জানেন নীতিন নবীন। এসবই স্পষ্ট নীতিনের নজর বাংলায়। সবচেয়ে কম বয়সে বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন ৪৫ বছরেই বিহার থেকে একেবারে নয়াদিল্লিতে দলের গুরু দায়িত্বে হট সিটে। নীতিন নবীন হট সিটে বসে বাড়তি গুরুত্ব দিচ্ছেন পশ্চিমবঙ্গকে। কারণ তিনি জানেন বাংলায় বিজেপি ভালো ফল করতে পারলে দলের মধ্যে স্বতঃস্ফূর্তভাবে তাঁর কর্তৃত্ব প্রতিষ্ঠা পাবে। দীর্ঘদিনের আমাদের স্বপ্ন যে গঙ্গোত্রী থেকে গঙ্গাসাগর শ্যামাপ্রসাদ মুখার্জির মাটিতে শ্যামাপ্রসাদ মুখার্জির সরকার তৈরি হবে আমাদের নতুন সভাপতি নীতিন নবীনের নেতৃত্বে। যে রাজনৈতিক দলের যাত্রা শুরু হয়েছিল এই পশ্চিমবঙ্গের মাটি থেকে, তার প্রথম রাজ্য সফর শুরু হচ্ছে পশ্চিমবঙ্গ থেকে। 2019-এর লোকসভা ভোটে বাংলায় বিপুল সাফল্য পায় বিজেপি। তারপর থেকেই পদ্মের পাখির চোখ বাংলা। এরপর একাধিকবার সভাপতি বদলেছে বিজেপির। জাতীয় স্তরে ব্যাটন গিয়েছে অমিত শাহের হাত থেকে জেপি নাড্ডার হাতে। নাড্ডার পর এবার নীতিন নবীন। সভাপতি বদলেছে বাংলাতেও। দিলীপ ঘোষ রাজ্য সভাপতি থাকাকালীন লোকসভা এবং বিধানসভা ভোটে বঙ্গে ভালো ফল করে বিজেপি। দিলীপের পর সভাপতি হন সুকান্ত মজুমদার। সুকান্তর পর এবার শ্রমিক ভট্টাচার্য। জাতীয় এবং বাংলা বিজেপির দুই স্তরেই এখন নতুন ক্যাপ্টেন। সর্বভারতীয় ক্যাপ্টেন আসছেন বাংলার ময়দানে রান তুলতে। নিউজ 18 বাংলা। আজ নেতাজি সুভাষচন্দ্র বসুর 129তম জন্মজয়ন্তী, আর রেড রোডে শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ঠিক সময় দুপুর 12টা বেজে 15 মিনিট। সাইরেন, জাহাজের ভো, শঙ্খধ্বনি, এবং তারপর যখন বক্তব্য পেশ করার সময়, সে সময় মমতা বন্দ্যোপাধ্যায় বললেন ভারতের ইতিহাস গুলিয়ে দেওয়ার চেষ্টা চলছে, মনীষীদের অসম্মান করা হচ্ছে, বাংলাকে অসম্মান করা হচ্ছে, আর এসবের বিরুদ্ধে গর্জে ওঠার ডাক দিলেন। ভাষার অস্মিতা রক্ষা করতে একজোট হওয়ার আহ্বান জানালেন।
রাখছি ভারতবর্ষের ইতিহাসকে গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে, ভারতবর্ষের মনীষীদের অসম্মান করা হচ্ছে। সে মহাত্মা গান্ধীজি হোক, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরই হোক, নেতাজি সুভাষচন্দ্র বোসই হোক, বাবা সাহেব আম্বেদকারই হোক, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরই হোক, রাজা রামমোহন রায় হোক, একটা অসম্মান, একটা অসহিষ্ণুতা, একটা অরুচিকর কথাবার্তা, ভাষার প্রতি অসম্মান। বাংলা কি সব মেনে নেবে? দেশের স্বাধীনতা সংগ্রামীরা কি সব মেনে নেবেন? না সাধারণ মানুষ এই অসম্মানের বিরুদ্ধে জোট বাঁধবেন, তৈরি হবেন। সুভাষজির যে স্বপ্ন ছিল দেশ স্বাধীন করার জন্য, দিল্লি চলো, যে চক্রান্ত নগরী এখন সারাক্ষণ চক্রান্ত করে বেড়ায় বাংলার বিরুদ্ধে, তার বিরুদ্ধে আমরা একমত হব, সহমত হব, ঐক্যবদ্ধ হব, সম্প্রীতি রক্ষা করব, সংহতি রক্ষা করব, ভাষার অস্মিতা রক্ষা করব, মানুষের সম্মান রক্ষা করব। এই মঞ্চ থেকে এসআইআর প্রক্রিয়া নিয়ে সরব মমতা বন্দ্যোপাধ্যায় সুর চড়ালেন, এত মৃত্যুর দায় নিতে হবে নির্বাচন কমিশনকে। রক্তটাকে রক্ষা করুন, প্রাণটাকে বাঁচান। শুধু নিজের ঘরে আগুন লাগলে জ্বালা লাগে, পাশের প্রতিবেশীর গায়ে আগুন লাগলে জ্বালা লাগে না। একটা মানুষের জীবনের দাম অনেক বেশি। নেতাজি সুভাষচন্দ্র বোস বলেছিলেন, আমরা অন্তরের সঙ্গে দেশকে ভালোবাসি না, স্বজাতিকে ভালোবাসি না, তাই আমরা করি গৃহবিবাদ। তাই আমাদের মধ্যে জন্মে মীর জাফর ও বিচাদ, আজও তারা মরেনি, তাদের বংশ বৃদ্ধি পেয়ে চলেছে। আজকে আমাদের লড়াই করতে হচ্ছে কৌরব পক্ষের সাথে, মানবতাকে লড়াই করতে হচ্ছে অমানবিকতার সাথে। মানবিকতা বনাম দানবিকতার লড়াই হয়ে গেছে। তুমি বাংলা জানো না, বাংলা ভাষাটা অসম্মান করে মিসম্যাচ আর মিসম্যাপ করে মানুষকে যন্ত্রণায় ফেলছো। এই যন্ত্রণা আগামী দিন তোমাদেরও ভুগতে হবে, জেনে রেখো। আজকে ভাবছো ক্ষমতায় আছো, কাল ক্ষমতায় থাকবে না, সেদিন জেনে রেখো মানুষ কিন্তু পেছু ছাড়বে না। যেখানে পালাও, মানুষ কিন্তু বলবে পালাবার পথ নাই, জো মাথে পিছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তিনিও শ্রদ্ধা জ্ঞাপন করেছেন আজ নেতাজি জন্ম জয়ন্তীতে, শ্রদ্ধা জ্ঞাপন করেছেন। এক্স হ্যান্ডেলে তার পোস্ট কি লিখেছেন আপনারা একবার শোনাতে চাইবো আমি। পরাক্রম দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে, ইন্ডিয়া গেটের সামনে মূর্তি স্থাপনা করা হয়েছে, এসব কথাই তিনি লিখেছেন এবং কেন্দ্রের আর কি উদ্যোগ রয়েছে এক্স পোস্টে সেসব লিখেছেন। এবং তিনি মনে করিয়ে দিয়েছেন যে সময় তিনি গুজরাটের মুখ্যমন্ত্রী ছিলেন 2009 সাল ই গ্রাম বিশ্বগ্রাম প্রকল্পের সূচনা করেছিলেন নেতাজির জন্ম জয়ন্তীতে গুজরাতের হরিপুরা থেকে। सुभाष बाबू एक विजनरी थे, साहस तो उनके स्वभाव में रचा बसा था। इतना ही नहीं, वे बहुत कुशल प्रशासक भी थे। महज 27 साल की उम्र में वो कोलकाता कॉरपोरेशन के चीफ एग्जीक्यूटिव ऑफिसर बने और उसके बाद उन्होंने मेयर की जिम्मेदारी भी संभाली। एक प्रशासक के रूप में भी उन्होंने कई बड़े काम किए। बच्चों के लिए स्कूल, गरीब बच्चों के लिए दूध का इंतजाम और स्वच्छता से जुड़े उनके प्रयासों को आज भी याद किया जाता है। अपने संकल्पों को सिद्धि तक ले जाने की उनकी क्षमता अद्वितीय थी। वो अपने साथ भगवत गीता रखते, उनसे प्रेरणा पाते। अगर वो किसी काम के लिए एक बार आश्वस्त हो जाते थे तो उसे पूरा करने के लिए किसी भी सीमा तक प्रयास करते। मैं नेताजी सुभाष चंद्र बोस को नमन करता हूं। देश भर के युवाओं से मेरा आग्रह है कि वे उनके बारे में अधिक से अधिक पढ़ें और उनके जीवन से निरंतर प्रेरणा लें। আজ যেমন নেতাজি জন্মজয়ন্তী, ঠিক তেমনই আজ সরস্বতী পূজা। আর এই সরস্বতী পুজোর দিন শুভেন্দু অধিকারী রাজ্যের বিরোধী দলনেতা চ্যালেঞ্জ করলেন, ভবানীপুর চ্যালেঞ্জ, পাল্টা কুণাল ঘোষ। ওনার ফাইলগুলো তো অপ্রকাশিত ফাইল তো আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসার পরে প্রকাশ করেছেন। এসব কথা বলে তো লাভ নেই। ভবানীপুরে আমি আছি এতক্ষণ, এটাই উনি বিচলিত। এখন সরস্বতী পুজোর উদ্বোধনে যাব, আমি ভবানীপুর বিধানসভায় 36টা সরস্বতী পুজো আমন্ত্রণ পেয়েছি। এটা মুখ্যমন্ত্রী শুনে রাখা দরকার আছে। নিচটা একদম ফাঁকা হয়ে গেছে।
ভবানীপুর অনেক বড় জায়গা। ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকেও বেশি ভোটে বিপুল জয় নিয়ে তিনি নির্বাচিত হবেন। চেনা পরিচিত তাদের কাছ থেকে আমন্ত্রণ আনিয়ে আমন্ত্রণের হিসাব দিয়ে এইসব হাস্যকর বাল্যখিল্য রাজনীতি। সারা বাংলায় কটা দুর্গাপুজো মমতা বন্দ্যোপাধ্যায় উদ্বোধন করেছেন আর কটা সময়াভাবে করতে পারেননি, শুধু এই হিসাবটা নিলেই বুঝতে পারবেন বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া দ্বিতীয় কোনো নাম নেই। অর্ণব দাম, আমরাই আপনাদের দেখিয়েছিলাম যে এই অর্ণব দাম জেলে থেকে বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে তিনি সেখান থেকে স্নাতক হয়েছিলেন এবং পরবর্তীকালে তিনি পড়াশোনা করছেন জেলে থেকে। এই অর্ণব দাম এবার জামিনের জন্য লড়বেন, নিজের জামিনের জন্য লড়বেন অর্ণব দাম। পিএইচডি করছেন বর্ধমান বিশ্ববিদ্যালয় থেকে, প্রাপ্য স্কলারশিপ, সেই প্রাপ্য স্কলারশিপ থেকে বঞ্চিত তিনি। অভিযোগ করছেন তার যে স্কলারশিপ পাওয়ার কথা ছিল সেই স্কলারশিপ তিনি পাচ্ছেন না কেন। এরপর যখন জামিনের প্রশ্ন আসছে, সেই জামিনের জন্য যে মামলা, সেই মামলা লড়বেন অর্ণব দাম নিজে জেল থেকে। আমার সঙ্গে অর্ণব রয়েছে। অর্ণব, সাম্প্রতিককালের মধ্যে এ ধরনের ঘটনা ঘটেনি, এক দৃষ্টান্তমূলক ব্যাপার যে নিজের জামিন মামলা নিজে লড়ছেন, তার জেল থেকে বেরোনোর অধিকার নেই, তিনি ভার্চুয়ালি মামলা লড়ছেন। সাম্প্রতিককালে এক নজিরবিহীন ঘটনা। দেখো, অর্ণব দাম যে নাম, মাও নেতা হিসেবে অর্ণব দাম, তার জীবনের যদি গ্রাফটাই দেখো তাহলেই সেটা একটা নজিরবিহীন বিষয়। এবং তুমি যেটা বললে, নজির সাম্প্রতিক সময় রয়েছে দু একটা, নেই একেবারে তা নয়। বিচারপতি জয়মাল্য বাগচির বেঞ্চে অনেক জঙ্গি মামলায়, যেটা অন্য রাজ্য থেকে এসেছিল কিছুদিন আগেই কলকাতা হাইকোর্টে 28 নম্বর আদালতে, তাকে একেবারে সরাসরি এজলাসে হাজির করানো হয়, যেহেতু প্রেসিডেন্সি জেলে ছিল সে, এবং সে নিজের মামলা সওয়াল করে, যদিও শেষমেশ সে পরাজিত হয় মামলার সওয়াল জবাব শেষে। তবে অর্ণব দাম একটা অন্য ক্যারেক্টার, এবং এই ক্যারেক্টারের সঙ্গে আমাদের রাজ্যের মাও আন্দোলন, আমাদের পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, জঙ্গলমহলের যে আন্দোলন বলতে গেলেই তার নাম সবার আগে ভেসে ওঠে। কারণ বেশ কিছুদিন আগে যে সিলদা ক্যাম্পে ব্লাস্টের ঘটনা, যেখানে ডজন ডজন ইএফআইআর জওয়ান মারা গিয়েছিল, সেই ঘটনায় বিচার শেষে সাজাপ্রাপ্ত হয় এই অর্ণব দাম। এবং মধ্যে কিন্তু জেলের চাটমেদালন্দ থাকলেও আমাদের আইনের একটা প্রভিশন রয়েছে যে জেল এই আপিল অবস্থায় তাই সেটা নিজের জামিনের আবেদন জানাতে পারে। অর্থাৎ বেশ কিছুদিন তার জেল খাটা ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। এই অবস্থায় যে মামলায় তাকে, সে কতটা সংশোধিত হলো বা তার মামলার কি গ্রাউন্ড রয়েছে সেগুলো দেখে সে একটা আবেদন করতে পারে হাইকোর্টের কাছে জামিন চেয়ে। কিন্তু সেই জামিনের আবেদন সে মানবাধিকার সংগঠন এপিডিআরের মাধ্যমে তাদের আইনজীবীর মাধ্যমে, এপিডিআরের আইনজীবীর মাধ্যমে বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ডিভিশন বেঞ্চে প্লেস করেছিল। সে জানায় তার আর্থিক অবস্থা খুব খারাপ, আইনজীবী দেওয়ার মতো তার কাছে অর্থ নেই, তাই সে নিজেই তার নিজের মামলায় সওয়াল করতে চায়। এক্ষেত্রে আদালত যদি অনুমতি দেয় তাহলে সশরীরে যদি সম্ভব, কারণ সে নিজে যেহেতু পিএইচডি নিয়ে পড়াশোনা করছে ইতিহাসের ওপর বর্ধমান বিশ্ববিদ্যালয়ে, তাই সে চেয়েছিল পড়াশোনার কাজ চালিয়ে যাওয়ার পাশাপাশি যদি আদালত অনুমতি দেয় তাহলে জেল থেকে সে সওয়াল জবাব নিজের জন্য করতে চায়। বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় সেই আবেদন মঞ্জুর করেছে এবং বর্ধমান জেলা সংশোধনাগারের সুপারকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে 2রা ফেব্রুয়ারি পরবর্তী শুনানির দিন এই মাও নেতা অর্ণব দাম নিজের জামিনের হয়ে সওয়াল করতে পারে ভার্চুয়াল মাধ্যমে কানেক্ট হয়ে কলকাতা হাইকোর্টের সঙ্গে। সেই ব্যবস্থাপনা বর্ধমান জেলা সংশোধনাগারের মধ্যে সেটা সুনিশ্চিত করতে। এর পাশাপাশি তুমি যে স্কলারশিপের টাকার কথা বললে, দেখো বর্ধমান বিশ্ববিদ্যালয়ে একটা নিয়ম রয়েছে যেটা তারা ফলো করে বলে জানাচ্ছে যে কোনো দোষী সাব্যস্ত এবং সাজাপ্রাপ্তদের ক্ষেত্রে তারা স্কলারশিপের টাকা দেয় না। অর্ণব দামের ক্ষেত্রেও বর্ধমান বিশ্ববিদ্যালয় সেই সিদ্ধান্তটাই নিয়েছে। যদিও অর্ণব দাম এক্ষেত্রে অখুশি, কিন্তু তিনি চাইছেন তার যে পিএইচডি, সেই পিএইচডির কোর্সটাকে সম্পূর্ণ করার পর এবং একই সঙ্গে জামিনের লড়াইটা নিজে ভার্চুয়াল মাধ্যমে কলকাতা হাইকোর্ট থেকে যদি জামিন ছিনিয়ে আনতে পারেন সেক্ষেত্রে পরবর্তী অধ্যায়ে সেই বিষয়টা নিয়ে ভাববেন। কিন্তু আর্থিক অবস্থা, বাকি তার যা পরিকাঠামো রয়েছে সেই পরিকাঠামোর মধ্যেই ভার্চুয়াল মাধ্যমে নিজের জামিনের শুনানি সে নিজেই করতে চায়, যেটা আদালত মঞ্জুর করেছে, এবং 2রা ফেব্রুয়ারি বর্ধমান জেলা সংশোধনাগার থেকে ভার্চুয়াল মাধ্যমে সে সওয়াল করবে। ধন্যবাদ অর্ণব।
হিরণ চট্টোপাধ্যায় অভিনেতা, হিরণ চট্টোপাধ্যায় রাজনীতির সঙ্গে যুক্ত, কিন্তু ইদানিংকালে হিরণ চট্টোপাধ্যায় না তো অভিনয় না তো রাজনীতি, এই দুটো কোনো কারণেই শিরোনামে আসেননি। শিরোনামে এসেছেন তার বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর। এবং এই যে বিয়ে, সেই বিয়ের পর বিয়ের পর অনিন্দিতা চট্টোপাধ্যায় অভিযোগ করছেন যে তিনি বিবাহিতা স্ত্রী হিরণ চট্টোপাধ্যায়ের, তারপরে আরেকটা বিয়ে কিভাবে, সে বিয়ে তো অবৈধ। অভিযোগ করেছেন অনিন্দিতা চট্টোপাধ্যায় আনন্দপুর থানায়। কি তার অভিযোগ জানবো, রৌনক রয়েছে আমার সঙ্গে ফোনে। রৌনক, রৌনকের সঙ্গে পরবর্তীতে কথা বলবো আপনাদের সঙ্গে। রৌনক, কি অভিযোগ করেছেন অনিন্দিতা চট্টোপাধ্যায় হিরণ চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে? দেখো, একেবারে তিনি আনন্দপুর থানায় যে লিখিত অভিযোগ দায়ের করেন সেখানে তিনি বলেছিলেন যে গত বেশ কয়েক বছর ধরে হিরণ চট্টোপাধ্যায় তার উপরে মানসিক এবং শারীরিক নিগ্রহ চালাচ্ছিলেন, এবং শুধু তাই নয়, একজন বিবাহিত অবস্থায় অবৈধ বৈবাহিক সম্পর্কে তিনি কিভাবে জড়িয়ে পড়েন এবং এই অপরাধে তার পেছনে হিরণ চট্টোপাধ্যায়ের সঙ্গে তার বান্ধবী ঋতিকা গির প্ররোচনা দিয়েছেন। এই তিনটি বিষয়ে তিনি তার অভিযোগপত্রে তুলে ধরেছিলেন এবং এই অভিযোগপত্রকে কেন্দ্র করে ইতিমধ্যে পুলিশ এফআইআর রেজিস্টার করলো। বিএনএস এর 82(1), 85 এবং 54 এই তিনটি ধারা ইতিমধ্যে মামলা রুজু করা হয়েছে। ধন্যবাদ। জানুয়ারি, এখনো শীত শীত ভাব রয়েছে, আর উত্তর ভারত দিল্লিতে তো এখনো ঠান্ডা জাঁকিয়ে পড়ে রয়েছে, তারই মাঝে দিল্লিতে বৃষ্টি। আর বৃষ্টির জেরেই এক ধাক্কায় পারদ নেমেছে আরো অনেকটাই। শীতের আমেজ বেড়ে গেছে রাজধানীতে, এবং যে বৃষ্টি হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি, তার ফলে দিল্লির একাধিক জায়গায় জল জমে গেছে। আরো ভারী বৃষ্টি হতে পারে, দিল্লির আশপাশেও বৃষ্টি হতে পারে। তবে এই বৃষ্টিতে দিল্লিতে বায়ু দূষণের সামান্য উন্নতি হয়েছে। আর এর পাশাপাশি কেদারনাথের ছবি দেখাবো। বরফ পড়ছে কেদারনাথে, ভারী তুষারপাত। আর যে ছবি দেখছেন বৈষ্ণোদেবী। বৈষ্ণোদেবী যাত্রা স্থগিত করা হয়েছে। প্রায় 3 মাস পর জম্মুর ডোডায় বরফ পড়ল। রাত থেকে এই ডোডায় শুরু হয়েছে তুষারপাত। আর এরই মাঝে চলছে বন্দে ভারত বানিহালে। তবে রেলের ট্রাকের উপর তো বরফ জমে গেছে, তার উপর দিয়ে চলছে বন্দে ভারত।